একটি মামলা হয়েছে, 1 কোটি মামলার মধ্যে একটা হয়েছে। তারেক রহমানের রাজনীতি করে অপরাধ করেছে। জাইমা রহমান কি অন্যায় করেছে আপনাদের কাছে? কি ভাষা প্রয়োগ করেন আপনাদের ভোটের মাধ্যমে? দেশের প্রয়োজনে 2-4টা কথা বলতে এই বয়সে না পারলে সংসদে আর কোনোদিন ডাকেন না। মাননীয় সদস্য, আপনার 4 মিনিট সময় বাড়িয়ে দেয়া হলো, বিকজ ওই সময়টা আপনি কথা বলতে পারেননি। 4 মিনিট সময় আপনাকে দেয়া হলো অতিরিক্ত। ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনি বললে এমনি বসে পড়বো, তো আমার প্রতি সুবিচার হয়েছে বলে আমি মনে করি না। ইচ্ছা আপনার। বক্তৃতা শুরু করলেই একটা কিছু হয়ে যায়। ওনাদের সাথে জাতিগত শত্রুতা আমার নাই, তাদের সাথে কাজ করেছি বলেছি পাকিস্তান আমল থেকে। দেশের প্রয়োজনে 2-4টা কথা বলতে এই বয়সে না পারলে সংসদে আর কোনোদিন ডাকেন না। মাননীয় স্পিকার, এই বইটি তাদের, এটা আমার নয়। তার পরবর্তীতে আমরা যখন বাংলাদেশের পক্ষে গেলাম, তারা গেল পক্ষে। এইটা সত্য, জাতীয় ঐক্যের জন্য যে কাজ করেছিলেন, যে ম্যাডামের সাথে বিদেশে দেখার পরে, শেখ হাসিনা বিদায়ের পরে কি এমন ঘটলো? তারেক রহমান, মির্জা ফখরুল, সালাউদ্দিনে তাদের এজেন্ডা কি কারণে? মাননীয় স্পিকার, বলতে চাইছিলাম না, একটু মাফ করবেন, করলে জীবনের সময় তারা আমাকে চ্যালেঞ্জ করুক। অস্থির বাংলাদেশের প্রথম 4 বছর, এখানে এনসিপি নেতা নাহিদ সাহেব আছে, আমি বইটা পড়তে বলবো। আজকের এই বইতে উল্লেখ আছে স্বাধীনতার পর যা হয়েছে, হাসিনা বিদায়ের পরও তা হয়েছে। বিরোধী দলীয় ঐক্য কারা নষ্ট করেছে, এটার জন্য গবেষণা হওয়া উচিত, এটার জন্য সিদ্ধান্ত হওয়া উচিত। কি কারণে বিএনপি প্রতিপক্ষ হলো? মাননীয় স্পিকার, কথা বলার সুযোগ কম। তারেক রহমান নীলকণ্ঠ 20 খেয়ে 20 হজম করে আওয়ামী লীগের প্রশাসনের এত একটি অভিযোগ করে নাই। শত বিবেচনাদের সেদিন বিরোধী দলের নেতারা দাঁড়িয়ে বলছেন তাদের সমবন্টন হয় নাই। 1 ঘন্টার মধ্যে তারেক রহমান তাদের দেওয়ার জন্য অর্ডার দিয়েছেন। আমি সরকারে ছিলাম, আগে জানি। না হইলেও হবে, যার হয় না কোনোদিন হয় না, যার হয় না কোনোদিনই হয় না। যাই হোক, মাননীয় স্পিকার, আমি জিজ্ঞাসা করতে চাই, আপনারা এখানে যা বলেন, বিশেষ করে আপনাদের নেতা, বিরোধী দলীয় নেতা, তিনি আমাদেরও বিরোধী নেতা, আমাদের সংসদের বিরোধী নেতা, তিনি মর্যাদাবান, তার নিরাপত্তা রাষ্ট্রের দায়িত্ব। তিনি যে শব্দ চয়ন করেন, আমি কোনোদিন কোন রাজনৈতিক নেতা এত সুশৃঙ্খল শব্দ চয়ন আমি শুনি নাই। কিন্তু এখান থেকে যাওয়ার পরে, মাননীয় স্পিকার, এখান থেকে যাওয়ার পরে গণভোটের রায় অমান্য করে জনগণের সাথে প্রতারণা করছে বিএনপি সরকার। লেটস ডিসকাস। মসজিদে মসজিদে এগুলা বন্টন করে একটি কাজ, বিএনপিকে হেয় বানানো, তারেক রহমানকে ছোট বানানো। মাননীয় স্পিকার, আরেকটা ফাইল দেব আমি নেতাকে। এই ফাইল, একটি মামলা হয়েছে, 1 কোটি মামলার মধ্যে একটা হয়েছে। তারেক রহমানের রাজনীতি করে অপরাধ করেছে। জাইমা রহমান কি অন্যায় করেছে আপনাদের কাছে? কি ভাষা প্রয়োগ করেন আপনাদের ভোটের মাধ্যমে? আমাদের দেশপ্রেম আছে দেখে আমরা প্রতিকারী। আমি চ্যালেঞ্জ করছি, আমি সরকারের কাছে বিচার চাচ্ছি, এর তদন্ত হওয়া উচিত। এই মামলার কাগজ আমি দেব। বাংলাদেশের জনগণের জন্য উপস্থাপন করেছি যেই বাজেট জনগণ বান্ধব, যেই বাজেট আগামী বাংলাদেশ গড়বার জন্য তৈরি করা হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে, প্রতিমন্ত্রীর দায়িত্বে আমি আছি। সেই জায়গা থেকে একটু আমাদের পার্লামেন্টারি সকল কলিগসের জন্য মাননীয় ডেপুটি স্পিকার আপনার মাধ্যমে কিছু কথা বলতে চাই। আমাদের নির্বাচনী ইশতেহারে প্রথম থেকে পরিষ্কার ছিল যে আমরা শিক্ষা খাতকে জাতির সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট হিসেবে দেখব।
মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং আমাদের সংসদ নেতা এটা প্রথম থেকে পরিষ্কার করেছিলেন এবং উনি পরিষ্কার দেখিয়েছেন। মাননীয় ফাইন্যান্স মিনিস্টারকেও ধন্যবাদ জানাই। তারা পরিষ্কার দেখিয়েছেন যে লং টার্ম জাতীয় বিনিয়োগের বাজেট আমরা প্রথমবারই দেশ জাতির সামনে প্রেরণ করেছি। সবচেয়ে বড় বরাদ্দ রাখা হয়েছে টোটাল এডুকেশনের জন্য। প্রাথমিক এবং গণশিক্ষা সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। ফাউন্ডেশনাল নলেজ এখানে তৈরি হয়। বিগত 20 বছর ধরে প্রাথমিক শিক্ষায়, গণশিক্ষায় আমরা যেই লেভেলের অরাজকতা দেখেছি, সেটা এখন পরিষ্কার যে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে পরীক্ষা দিতে যেয়ে আমাদের শিক্ষার্থীরা পাশ করতে পারে না অনেক জায়গায়। আমাদের পার্শ্ববর্তী দেশ সিঙ্গাপুরে আমাদের এইচএসসি লেভেলকে তাদের সমসমান ক্লাস 6 এর লেভেলের সাথে তুলনা করা হয়। তো সেই জায়গা থেকে আমাদের এখন দায়িত্ব এই জাতিগত ইনভেস্টমেন্টটা ঢালাওভাবে সাজানো। মাননীয় প্রধানমন্ত্রীর ইনস্ট্রাকশনসে আমরা বড়ভাবে ঢালাওভাবে সাজাবার জন্য প্রাথমিক শিক্ষার কারিকুলাম, প্রাথমিক শিক্ষার টিচারের অবস্থান, প্রাথমিক শিক্ষার ইনফ্রাস্ট্রাকচার, এই সবগুলোতে এবং অ্যাডমিনিস্ট্রেশনের সবগুলোতে বড়ভাবে ঢেলে সাজানোর জন্য আমরা হাত দিয়েছি। কিন্তু এখানে এত সুন্দর ইনভেস্টমেন্টের পরও যে কাজগুলো আমরা করছি, অনেক সময় আমরা দেখি আমাদের পার্লামেন্টে আমাদের অপোজিশনের যে ভাই ও বোনেরা আছেন, তাদের অনেকের মধ্যে থেকে বা পলিটিক্যাল অপোজিশনের অনেকের মধ্যে থেকে অনেক ধরনের আলোচনা আমরা শুনি, যে আলোচনাগুলো আসলে কনস্ট্রাকটিভ না। আমরা অনেক ত্যাগ তিতিক্ষার পর এই পার্লামেন্টে এসেছি যে বাংলাদেশের জনগণকে আমরা সুন্দর একটা গণতান্ত্রিক সরকার ব্যবস্থা দেব, যেখানে সুন্দর আলোচনার মাধ্যমে সবচেয়ে বেস্ট রেজাল্ট গুলো জনগণের জন্য তুলে ধরবো। তো সেই জায়গা থেকে মাননীয় প্রধানমন্ত্রী প্রথম থেকে পরিষ্কার করেছিলেন যে সঠিক শিক্ষা ব্যবস্থা যদি তৈরি করতে হয়, তাহলে সেটার অংশ খেলাধুলা, স্পোর্টস এবং কালচার পরিষ্কারভাবে হতে হবে। আমরা ইতিমধ্যে ব্যবস্থা শুরু করেছি যে প্রাথমিকে ক্লাস 4-5 থেকে পুরোপুরিভাবে কালচার শিক্ষার অংশ হবে, স্পোর্টস শিক্ষার অংশ হবে। আমাদের প্রচেষ্টা আছে 8টা খেলা আমরা কম্পালসারি শিক্ষা ব্যবস্থায় ঢুকাবো। শুরুতে আমরা সবগুলো ঢুকাতে পারবো না, 2-3টা দিয়ে আমরা শুরু করব। একইভাবে কালচারের পুরোপুরি যত কালচার এলিমেন্টস বলতে আপনারা যত কিছু বোঝেন, পারফর্মেটিভ আর্টস, এক্সপ্রেসিভ আর্টস, ফাইন আর্টস, এই সবগুলো প্রাথমিক থেকে আমরা দেওয়া শুরু করব। ওটা দুঃখের সাথে আমি আপনাকে বলছি, আজকে এই পার্লামেন্টে, এই মহান পার্লামেন্টে বলতে হচ্ছে মাননীয় ডেপুটি স্পিকার, যে আমাদের পলিটিক্যাল অপোজিশনের মধ্যে অনেকের কাছ থেকে আলোচনা শুরু হয়েছে, নেতিবাচক আলোচনা শুরু হয়েছে আমাদের কালচারাল কারিকুলামে কি আসতে পারে সেটা নিয়ে। এটা অত্যন্ত দুঃখজনক। বিকজ আমাদের সবার নজর রাখতে হবে আগামীর বাংলাদেশ গড়া নিয়ে। মাঝে মধ্যে আমরা দেখেছি এই মহান পার্লামেন্টে বসেও বা যারা বসেন, এদের মধ্যে অনেকে বাইরে যে এমন বক্তব্য রাখেন, যেই বক্তব্যগুলো আসলে কোনোভাবেই কোন ভদ্র সমাজে, কোন ভদ্র মানুষের মুখে সমীচীন না, একজন পার্লামেন্টের মুখে তো সমীচীন হতেই পারে না। স্পেশালি এমন বক্তব্য এসেছে যে আমাদের নারী পার্লামেন্টারিয়ানদের নিয়ে এত নেতিবাচক বক্তব্য এসেছে যে এই শব্দগুলো আসলে এই সিক্রেট পার্লামেন্টে আমরা উচ্চারণও করতে পারি না। ওই একই জায়গার মনোভাব থেকে, ওই একই নেতিবাচক বা নোংরা মনোভাব থেকে ওই জায়গায় কথা আসে যে কালচারাল এডুকেশন নাকি আমাদের সন্তানদের ভুল পথে নিয়ে যাবে। আমরা নতুন সমৃদ্ধ বাংলাদেশ তৈরি করতে চাই। যে নতুন সমৃদ্ধর বাংলাদেশের পথ আমাদের দেখাচ্ছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের সংসদ নেতা জনাব তারেক রহমান। যে ইনভেস্টমেন্ট আমরা দেশের ভবিষ্যতে করতে চাই, সেই ইনভেস্টমেন্ট সঠিকভাবে তখনই হবে যখন উন্মুক্ত ক্রিয়েটিভ চিন্তা চেতনার জায়গা আমরা তৈরি করে দেবো আমাদের শিক্ষার্থীদের জন্য। আর সেটা করতে হলে আমাদের কালচার, আমাদের স্পোর্টস শিক্ষার বড়ভাবে অংশ হতে হবে। এবং শিক্ষার ইনভেস্টমেন্ট, এই যে অনেক আলোচনা হয়েছে আমাদের এই বাজেট নিয়ে, যে আমরা এই বাজেটে সাপ্লাই সাইড এক্সপেনশন নিয়ে কি দেখিয়েছি। এগেন পার্লামেন্টে হয়েছে, পার্লামেন্টের বাইরেও অনেক বিশেষজ্ঞরা এগুলো নিয়ে আলোচনা করেছেন। সাপ্লাই সাইড এক্সপেনশনে আমরা কি করেছি। প্রথমত আমাদের মাননীয় ফাইন্যান্স মিনিস্টার, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে বাজেটটা দিয়েছেন সেটা জনবান্ধব, মানে জনগণকে সহযোগিতা করবার জন্য কেনজিয়ান স্টাইল একটা বাজেট আমরা দিয়েছি, যে জনগণের উপরে যদি আপনি ইনভেস্ট করেন তাহলে জনগণই দেশকে এগিয়ে নিয়ে যাবে। কিন্তু একই সাথে সাপ্লাই সাইড এক্সপ্যানশনের জন্য ক্রিয়েটিভ ইকোনমি,
পুরনো ফ্যাক্টরিগুলোকে কিভাবে আবার পুনরুজ্জীবিত করা যেতে পারে, এই সব কিছুর বড়ভাবে জায়গা রাখা হয়েছে আমাদের নতুন এই বাজেটে। তো সেই জায়গা থেকে শুধু নেতিবাচক আলোচনা না, আমাদের অপটিমিস্টিক বাজেট করা হয়েছে, কারণ আমরা অপটিমিস্টিক জাতি। আমরা সঠিকভাবে কাজ করব, আমরা যে অপটিমিস্টিক জায়গায় পৌঁছাতে চাই সকলে মিলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সেই জায়গায় আমরা যে পৌঁছাবো। কিন্তু ফরমোস্ট সবার জানতে হবে, সবার চিন্তা করতে হবে যে আমরা কি ভবিষ্যতে যেতে চাই, কিভাবে যেতে চাই। তো যেই ভবিষ্যতে যেতে চাই সেই ভবিষ্যতে যাবার জন্য জিডিপির 2%, মানে এর আগে 1.3, 1.4 এইরকম ভাবে আমাদের জিডিপির অংশ ছিল এডুকেশন বাজেট, 2% বৃদ্ধি করে জিডিপির এডুকেশন বাজেট এবার প্রণয়ন করা হয়েছে। এবং আগামী দিনগুলোতে আমরা বিশ্বাস রাখি যে এটা বাড়তে বাড়তে আমরা 5% নিয়ে যাবো ইনশাআল্লাহ। আমরা এমন জায়গায় পৌঁছাতে চাই যে বাংলাদেশের এডুকেশন সিস্টেম পুরো বিশ্বে ঈর্ষণীয় হোক। আমি একটা কথা বলে শেষ করব, আমাদের দেশে গত 20 বছরে, আজকে আমরা যেভাবে এডুকেশনের দিকে তাকাচ্ছি, যদি গত 20 বছরে তাকানো হতো তাহলে এই দেশের মানচিত্র, এই দেশের পুরো চেহারা বদলে যেত। আপনারা যেখানকার এমপি মহোদয়রা আছেন, মাননীয় স্পিকার আপনার মাধ্যমে বলছি, তাদের যে কোনো এলাকা রাস্তা গলিতে যখন হেঁটে যান বা গাড়ি নিয়ে যান, আশেপাশে যা দেখেন, যদি 20 বছর আগে এই এডুকেশন ব্যবস্থায় এত কড়া নজর দেওয়া হতো তাহলে আজকে ওই যা যা দেখেন তার থেকে আর উন্নত মানের দেখতেন। যেই দোকান দেখেন আরো বেটার দোকান দেখতেন, যেই অফিস দেখেন আরো বেটার অফিস দেখতেন, যে বাসা দেখেন আরো বেটার বাসা দেখতেন, যে স্কুল কলেজ দেখেন আরো বেটার স্কুল কলেজ দেখতেন। তো এই 20 বছর যদি আজকে যেটা শুরু করেছে মাননীয় প্রধানমন্ত্রী এবং ওনার নেতৃত্বে মাননীয় ফাইন্যান্স মিনিস্টার যে বাজেটটা প্রণয়ন আমাদেরকে দিয়েছেন, এটা যদি 20 বছর আগে এটা করা হতো তাহলে আসলে ওই বাসার চেহারা বদলে যেত, ওই দোকানের চেহারা বদলে যেত, ওই মার্কেটের চেহারা বদলে যেত এবং পুরোপুরি ভাবে বলতে পারি পুরো বাংলাদেশের চেহারা বদলে যেত। তো আগামীতে বাংলাদেশের চেহারা আমরা এইভাবেই বদলাতে চাই। আপনারা আমাদের মাননীয় ডেপুটি স্পিকার আপনার মাধ্যমে বলছি, বিরোধী দলে যারা আছেন তারা নেতিবাচক অনেক কিছু বলতে পারেন, ক্রিটিসাইজ করেন, কিন্তু মূল লক্ষ্যতে পৌঁছাতে এখানে বাধা দিতে চেষ্টা করবেন না।